প্রায় আধা ঘন্টা তখন যুদ্ধ চলছে সাল 1971। গোলাগুলি করলাম এবং সেখানে অবস্থান আমাদের ছেলেরা স্বাধীনভাবে চলতে পারতেছে। এটা রূপকথার কোনো গল্প নয়, বাস্তব এক ইতিহাস। জানুন এখনই। নিজে ইচ্ছাকৃত বাসা থেকে পালিয়ে গেছিলাম। আমার সঙ্গে যারা ছিল 15 বছরের এই নাবালককে ফেলে পেছন থেকে হঠাৎ কোথায় হারিয়ে গেল তারা? তারা প্রায় সবাই চলে গেছে। আমাকে একটা ছোট হাতিয়ার দেওয়া আছে যেটার নাম এসএমজি। 200-এরও অধিক রাজাকারের কাছ থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গপ্প পডকাস্টের একটি এপিসোডে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন ত্যাগী মানুষ, যিনি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে প্রায় খরচের খাতায় জমা করেছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হান্নান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সেই সময় আপনি 1971-এ আপনি কি করতেন? আমি তখন স্কুলে আমার ক্লাস 8-এ যখন লেখাপড়া করতেছিলাম, স্কুলের ক্লাস 8 থেকে পাস করার পর যখন ক্লাস 9-এ উঠি, কিন্তু 9-এ ওঠার পর আমার আর লেখাপড়া করার সুযোগ হয়নি। তখন আমি হঠাৎ এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের জন্য আমি বিকলিত হয়ে উঠেছিলাম। বিভিন্ন জায়গায় যখন মুক্তিযোদ্ধার যখন খুব তোড়জোড় চলছিল, তখন আমি নিরুপায় হয়ে পাখানাদের ভয়ে এখান থেকে। তখন আপনার বয়স কম ছিল? আমার তখন বয়স ছিল 15 বছর। তখন অনেক কম বয়স। বয়স, আমার বয়স তখন খুব 15 বছর। এরকম কম বয়সে এত বড় একটা ডিসিশন নেওয়া অনেক। আমাকে আমি যখন ভারতে যখন আমি গেলাম ট্রেনিং সেন্টারে, যখন আমাকে শিলিগুড়িতে পাঠানো হলো ট্রেনিং সেন্টারে, তো ওখানে ক্যাপ্টেন, উনি ভারতের শিখ একজন অফিসার, উনি ক্যাপ্টেন আর কি। উনি আমাকে এই অল্প বয়স দেখে আমাকে নেবে না, মানে ট্রেনিংয়ে তারা আমার মুক্তিযুদ্ধকে আমাকে তারা নেবে না, এত অল্প বয়সে আপনি পারবেন না। তখন আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। এবং আমি কিন্তু সেই সময় কিন্তু তার বোধহয় 8-9 মাস আগে কিন্তু আমি পাক হানাদের অধীনে কিন্তু আমি মুজাহিদ ট্রেনিং করেছিলাম। আমাদের ঘোড়াঘাট থেকে ওনারা নিয়ে গেছিল বেশ কিছু, আমরা তখন স্কুল ছাত্ররাই আমরা বগুড়াতে গেছিলাম মুজাহিদ ট্রেনিং করার জন্য। সেখানে আমরা মুজাহিদে ট্রেনিং করেছিলাম। মুজাহিদ ট্রেনিং করে আসার পরপরই এই মুক্তিযুদ্ধের সূচনা শুরু হয়। তখন আমি এখান থেকে ভারতে 15ই এপ্রিল 1971 সালে ভারতে কামারপাড়া ক্যাম্পে আমি অবস্থান করি। এখান থেকে পালিয়ে যাই। আমার সঙ্গে ছিল আমার এক সাথী ক্লাস ফ্রেন্ড। মানে আপনি এই ইচ্ছা করে যুদ্ধে যাওয়ার জন্য বাসা থেকে আমি পালিয়ে গেছেন? নিজে ইচ্ছাকৃত আমি গেছিলাম। বাসা থেকে পালিয়ে গেলেন? হ্যাঁ, বাসা থেকে পালিয়ে গেছিলাম। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকে তো গা বাঁচিয়ে চলছে, অনেকে লুকিয়ে থাকছে। শহরের মানুষ গ্রামে, গ্রামের মানুষ, কোনো কোনো মানুষ দেখা গেছে যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে গিয়েও নিজেকে গা ঢাকা দিয়ে রাখছে। কিন্তু আপনার কেন মনে হলো যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে, করা উচিত? আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচার জন্যই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কারণ তখন তো আমরা পাখানাদের খুব নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে। স্কুলে ভর্তি হতে গেলে আমাদেরকে ভর্তিতে নিত না, নানা রকম ছিল আর কি, প্রতিবন্ধকতা ছিল। এই মনের মধ্যে একটা আক্ষেপ ছিল যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, যার ফলে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তবে খুব কষ্ট আমার হয়নি, খুব একটা কষ্ট পাইনি আমি। ছোটবেলায় আমার ওই জন্য আমাকে আমার ট্রেনিং সেন্টারেই ভারতে আমার ছোট দেখে আমাকে ছোট হাতিয়ার দেওয়া হয়েছিল। ট্রেনিং শেষে আমাকে একটা ছোট হাতিয়ার দেওয়া আছে যেটার নাম এসএমজি। এসএমজি খুব ছোট হাতিয়ার। এটা শর্ট ম্যাগাজিন, অটোমেটিক ম্যাগাজিনের গান। এটা মানে এটা দেওয়া ছোট্ট একটা হাতিয়ার, কিন্তু অনেক কাজ হতো। হ্যাঁ, সেই হাতিয়ারটা আমার নামে ইস্যু ছিল। আমি ট্রেনিং শেষের পরে আমরা তো
আহ, দেশে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে কবে আসছেন এটা মনে আছে? হ্যাঁ, আমরা যখন প্রথম এসে কোন জায়গায় আপনাকে দেওয়া হয়েছিল এটা মনে আছে? হ্যাঁ আমার স্মরণ আছে। আমরা বেশ কয়েকটা অপারেশন করার পর, যেমন আমার হাকিমপুর এলাকায় ঘোড়াঘাটায় দেরি হয়েছে আসতে। প্রথমে আমাদের হাকিমপুর এলাকায় বেশ কয়েকটি জায়গায় অপারেশনে অংশগ্রহণ করতে হয়েছে। সেখান থেকে আমরা হাকিমপুর হয়ে পাঞ্জুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, সেখানে খান সেনাদের সাথে যুদ্ধ করেছিলাম। তারপর আপনার হিলি ডাঙ্গাপাড়া স্টেশনের ওখানে খান সেনাদের সাথে আমাদের প্রচুর প্রকাণ্ড যুদ্ধ মোকাবেলা করতে হয়েছিল। আচ্ছা। এবং সেখানে আমরা পাক হানাদারকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম। তারপর তো আমরা যে ধীরে ধীরে আমরা পাঞ্জুল হয়ে ঘোড়াঘাট আসি। আমরা ঘোড়াঘাটে আসি 12ই ডিসেম্বর। আসার পর আমাদের ঘোড়াঘাট মুক্ত করি, ঘোড়াঘাট আমাদের মুক্ত হয় খান সেনাদের হাতে। আমরা ঘোড়াঘাটকে মুক্ত করতে সক্ষম হই আর কি। সে সময় আপনার ফ্যামিলিতে কে কে ছিল? ফ্যামিলি মেম্বার কয়জন? কে কে ছিল? ফ্যামিলি মেম্বারের মধ্যে আমরা 2 ভাই ছিলাম, আমার 4 বোন ছিল। 4 বোনের মধ্যে আমার সেই সময় 3 বোনের বিয়ে হয়ে গিয়েছিল, 1 বোন ছোট ছিল, আর আমার এক ছোট ভাই ছিল। তাদেরকে রেখেই আমি, মা বাবা ছিলেন, তাদেরকে রেখেই আমি ভারতে গিয়েছিলাম। আচ্ছা, ট্রেনিং থেকে আসার পরে যখন আপনি ওই হিলির ওই সাইটগুলোর নাম বললেন, এই জায়গাগুলোতে যখন যুদ্ধরত ছিলেন, তখন বাসায় কি আপনার জানে যে আপনি যুদ্ধে আছেন? হ্যাঁ, আমি যে আমি খুব গোপনে আমি একবার এসেছিলাম, তখন আমার দাদা জীবিত ছিল। শুধু দাদার সঙ্গে একটু রাতে দেখা করে আমি আবার সঙ্গে সঙ্গে ভারতে চলে যাই আর কি, যে আমি জীবিত আছি। আচ্ছা। এই জিনিসটা তাদের বাবা মাকে সান্ত্বনা দেওয়া বলছিলাম আর কি, যে আমি জীবিত আছি। ঘোড়াঘাটে যে এসে যুদ্ধ করলেন, এই এই জায়গাটা মানে খান সেনাদের থেকে মুক্ত করলেন, এটা কতদিন সময় লেগেছিল? এটা প্রায় আমাদের ওই যে বললাম, আমাদের ধীরে ধীরে ওই হাকিমপুর থেকে আমাদের ওই এলাকায় আমাদের বেশি অপারেশন হয়েছিল আর কি, হাকিমপুর এই এলাকায়। ওখান থেকে ধীরে ধীরে আমাদেরকে ঘোড়াঘাটের দিকে অগ্রসর হতে হয়েছিল। পরে আমরা 12ই ডিসেম্বরে ঘোড়াঘাট যখন আসি, আসার পর আমরা ওটা নূরজাহানপুর কলোনিতে আমরা সেখানে একটি ক্যাম্প গঠন করি। সেখানে আমাদের প্রায় 2 সেকশন লোক ছিল, 18 জন লোক ছিলাম আমরা, 2 সেকশন, এক সেকশনে 9 জন করে। আমার সেকশন কমান্ডার ছিল তৈবুর রহমান, আর একজন ছিল বাবু, আজহারউদ্দিন বাবু। 2 জনায় ওনারা ইন্তেকাল করেছেন যুদ্ধে না না পরবর্তী সময়। কিন্তু আমরা নূরজাহানপুরে আমরা ওখানে ক্যাম্প করার পর গোড়াঘাট থেকে প্রায় 200-এরও অধিক রাজাকারের কাছ থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছিলাম, প্রায় 200-এরও অধিক। আচ্ছা, এটা না পাক হানাদার বাহিনী না, রাজাকারদের। তখন পাক হানাদার ছিল না, তখন আর তার ঘোড়াঘাট তার ছিল না। হ্যাঁ, তার আগে তারা সরে গেছিল। কিন্তু আমরা যখন ঘোড়াঘাটে আসার পর যখন ঘোষণা করলাম যে যারা রাজাকার আছে, যাদের হাতিয়ার আছে, তারা আমাদের কাছে স্বেচ্ছায় যদি আত্মসমর্পণ করে, তাদের আমরা কোনো ক্ষতি করব না। হ্যাঁ, তখন তারা আমাদের কাছে ওই নূরজাহানপুরেই তারা আমাদের কাছে অস্ত্র নিয়ে, আমাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করে আর কি, হাতিয়ার জমা দেয় আর কি। পরবর্তীতে সেই হাতিয়ারগুলো আমরা দিনাজপুর ক্যাপ্টেন শাহরিয়া উনি ছিলেন, ওনার কাছে আমরা আমার হাতিয়ার সহ প্রায় 200 হাতিয়ার ওখানে জমা দিয়েছিলাম। যুদ্ধ চলাকালীন সময়ে মানে আপনার দেখা বিপদের কোনো মুহূর্তে আপনি চাপে পড়ে গেছিলেন, আপনি আপনাদের টোটাল ইউনিট সহ, এরকম কোনো রিস্কি পজিশনে আসছিল কিনা? আমরা খুব একদিন আমরা সকালে নাস্তা করতেছিলাম, হঠাৎ আমরা খোঁজ পেলাম যে সেটা হচ্ছে আপনার হিলির থেকে ডাঙ্গাপাড়া স্টেশনে রেল লাইনের ধার দিয়ে কিছু খান সেনারা টহল দিচ্ছিল আর কি।
এই খবর পেয়ে আমরা সেখানে মানে পাঞ্জুল গ্রামটার নাম ছিল পাঞ্জুল। সেখানে আমরা একটা এমবুশ করি। এমবুশ মানে আমরা সেখানে ওই পাক হানাদারকে আক্রমণ করার জন্য ওখানে আমরা আশ্রয় নিই, শেল্টার নেই আর কি। তারপর শেল্টার নেওয়ার পরে প্রায় আমাদের সঙ্গে তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল সেই সময়। আমাদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়েছিল আর কি। তাতে আমরা স্বচক্ষে দেখাই আর কি যে একজন খান সেনা মাটিতে পড়ে গেল, কিন্তু আমরা মনে করলাম যে ঠিক সে মারা গেছে। সেই পাক সেনাটাকে নেওয়ার জন্য আমরা প্রায় আধা ঘন্টা গোলাগুলি করলাম এবং সেখানে অবস্থান করছিলাম, কিন্তু আমরা তাদের লাশটা নিয়ে আসতে পারিনি। আমাদেরকে ভারত থেকেও বলা হয়েছিল, ট্রেনিং সেন্টারেও বলা হয়েছিল যে যদি কোনো পাক সেনাদের লাশ নিয়ে আসতে পারেন আপনারা, আপনাদেরকে পুরস্কৃত করা হবে। কিন্তু আমরা সেই সুযোগটা আমরা পাইনি, লাশ তারাই নিয়ে গেছে আর কি, আমরা পাইনি। কিন্তু সেখানে আমাদের মানে আমি তখন তো খুব ছোট, সেদিন আমার খুব ভয়াবহ একটা বিপদে ছিলাম। আমার সঙ্গে যারা ছিল তারা প্রায় সবাই চলে গেছে, আমি একাই ছিলাম সেখানে। পরে আমি দেখি যে আমার পিছনে আর কোনো লোক নাই আমাদের। পরে পরে তাদের সঙ্গে আবার পরে পাশের গ্রামে এসে দেখা হলো, সাক্ষাৎ হয়েছে, পরে একসঙ্গে আবার ছিলাম। সেখানে আমাদের মর্মান্তিক এক ঘটনা ঘটছিল সেই দিন, সামনাসামনি সেই যুদ্ধ। সেখানে বেশ কয়েকটা আমরা হিলি স্টেশনে বেশ সামনাসামনি, আমাদের হিলি না তো ডাঙ্গাপাড়া স্টেশনে, যেটাকে সম্মুখ সমর বলে। সম্মুখ, হ্যাঁ একেবারে সামনাসামনি। আমরা ডাঙ্গাপাড়া স্টেশনে খান সেনাদের খাতে দেয়নি, তাদের রান্না খাইতে পারেনি তারা। তাদের রুটি, তাদের তরকারি আমরা সেই স্টেশনে যা পাইছি, কিন্তু তারা খাইতে পারেনি। ওই খানা রাখে তারা পালাই গেছে আর কি। এই যে সার্বভৌমত্ব রক্ষা করলেন, এই যুদ্ধ করলেন, যুদ্ধ পরবর্তী বাংলাদেশটাকে আপনার কেমন মনে হয়েছে সেই সময়? সেই সময় তো খুব আনন্দই ছিলাম, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বিরাট গর্ব ছিল। আমরা বাঙালি, আমরা একদম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বিশেষ বিরাট একটা গর্ব, বিরাট পাওনা আর কি। এই অর্জনটা আমরা যে এত দ্রুত, মাত্র এপ্রিল থেকে ডিসেম্বর 8-9 মাস মধ্যে আমরা দেশ স্বাধীন করতে মানে পরিশ্রম করতে পারছি এবং স্বাধীন করতে সক্ষম হয়েছি, এটা বিশাল একটা আমাদের পাওনা আর কি, অনেক বড় পাওয়া, বিরাট পাওনা আমাদের। আর আর এই যে যুদ্ধ সংঘটিত হওয়ার যে সময়গুলোতে আমরা অনেক গল্প, তারপরে মুভি বা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে রাত্রে নির্ঘুম অবস্থা, খাওয়ার সমস্যা বা অনেক কিছু, এরকম কোনো ঘটনা? সর্বনাশ। আমি এখানে, আমি এবং আমার এক চাচা, মরাগনি বলে ডাকা হয়, আমার বাড়ির মধ্যেই বাড়ি, পুরানো বাড়িতেই আমাদের সঙ্গে একসঙ্গেই থাকতাম আর কি। এই চাচার সঙ্গে আমি গোপালপুর ভেলান একটা জঙ্গল ছিল, বিশাল জঙ্গল। তো আমাদেরকে ভারত থেকে এই দুজনকে পাঠানো হয়েছিল। তখন বলাহারে পাক সেনাদের একটা ক্যাম্প ছিল, বেশ বড় ক্যাম্প। এই ক্যাম্পের সন্ধান নেওয়ার জন্য আমি সেই গোপালপুরে ওই সেই জঙ্গলের ভিতরে, ওটাকে বলে কি যেন বিষাতু বলা হয়, যেটাকে গায়ে লাগতো, খুব চুলকাতো আর কি। হ্যাঁ, খুব ছিল ওটা, সুলসুলি যাকে বলা হয়। হ্যাঁ, ওখানে আমরা প্রায় 7 দিন ছিলাম। এক ভিক্ষুক, মহিলা ভিক্ষুক, ভিক্ষা করে আমাদেরকে খাওয়াইছে, কোনোদিন মুড়ি ভাত, ভাগ্যে জোটেনি আর কি। একদিন মতো ভাত খাইছিলাম 7 দিনের মধ্যে। 7 দিনে একদিন ওই বুড়ি যতটুকু নিয়ে এসে দিত সেইটুকুই খাইতাম। সারাদিন তো বাড়াতে পারতাম না, জঙ্গলে থাকতাম। আর রাত্রিবেলা আমরা ওই বলার আশেপাশে মানে ক্যাম্পের অনুসন্ধান করি আর কি।
কিন্তু তার আমাদের অনুসন্ধান করার পর আমরা ভারতে নাই পৌঁছতেই কিন্তু ভারত থেকে কিন্তু বিমান হামলা শুরু হয়ে গেল। ওই ক্যাম্পটাতে। হ্যাঁ, ক্যাম্পের উপর বাংলা, আমাদের ঘোড়াঘাটের উপরেও কঠিন বিমান হামলা হয়েছে। আমার যেটা জন্মভূমি যে বাড়ি, সে বাড়ি তছনছ হয়ে গেছে প্লেনে আঘাতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে শুধু ব্রাশ, বিমান থেকে শুধু ব্রাশ করা হয়েছিল। আমার চাচাতো ভাইয়েরা ছিলেন, তারা আমাদের বাড়ির মধ্যেই একটা ব্যাংকার করে তারা ওই বাড়ির মধ্যেই থাকতো। হ্যাঁ, আমার বড় ভাই, চাচাতো ভাই দেলোয়ার হোসেন, আল্লাহ তাকে জীবিত রাখছেন। খুব কষ্ট দিন গেছে বাবা আমাদের, রাত্রে ঘুমাইতে পারেনি, বিছানা নাই, খুব কষ্ট, খুব। সেই কষ্টের বিনিময় আমরা এখন আর পাইনি। আপনি সেই সময় কষ্ট করছেন এবং আপনি সেই কষ্টের মানে অনুভূতিগুলো নিয়ে এসে এখন যে কান্না করতেছেন, সেটা দিয়ে বুঝতে পারতেছি আসলে কতটা কষ্টের দিন গেছে সে সময়। আপনারা হয়তো সে সময় কষ্ট করছেন বিধায় পরবর্তী প্রজন্ম আমরা হয়তো নিজেরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলতে পারতেছি। এটাই আমাদের গর্ব যে আজ আমরা আমরা আমাদের ছেলেরা স্বাধীনভাবে চলতে পারতেছে, আমরা চলতে পারতেছি, এটাই আমাদের গর্ব। আর দেশের কাছে আমাদের আর কিছু নেই চাওয়া পাওয়া। আমরা এখন শেষ প্রান্তে। আমরা যুদ্ধের গল্প শুনছি কিছু কিছু, আমাদের পরবর্তী প্রজন্ম তারা হয়তো কতটুকু কি জানবে শুনবে জানি না। তবে আমি আপনার মুখ থেকে এই তরুণদের জন্য কিছু একটা মেসেজ চাই, আপনি তাদেরকে কিছু একটা বলবেন। আমার তরুণদের কাছে একটাই আবেদন থাকবে, এই দেশটা আমাদের, এই দেশটার রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। এই দেশটার প্রতি যেন তাদের মহব্বত, ভালোবাসা থাকে। আমাদের আমরা যে যে অবস্থায় আছি, আমার সামনে শ্রদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা কথা বললেন, তাদের কষ্টে অর্জিত আমাদের এই সার্বভৌমত্ব, স্বাধীন সার্বভৌমত্ব। আজকে আমরা সামাজিকভাবে নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে আছি। আমাদের এই সমাজ গঠনে প্রত্যেকটা তরুণকে, প্রত্যেকটা তরুণ যুবককে একদম সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। খারাপ যে জিনিসগুলো আছে সেগুলোর বিপক্ষে, যেমন জুয়া, মাদক, এই জিনিসগুলো আমাদের সমাজকে ধ্বংস করছে। আমাদেরকে হয়তো বড় কোনো যুদ্ধে না যেতে হলেও এই সমস্যাগুলো ফেস করতে হবে, যেগুলো আমাদের হাতে তুলে নেওয়া দরকার। হ্যাঁ, আমি সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।